আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়ে যা বলল টিআইবি। বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তিদের ক্ষেত্রে সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি। এরপর জানাবো কারা সরকার গঠন করবে, জানালেন সার্জিস আলম। আগামীতে বাংলাদেশে কারা সরকার গঠন করবে সেটার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। মঙ্গলবার নেত্রকোনায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে পিআর পদ্ধতিতে ঐক্যমতের আহ্বান মিয়া গোলাম পরোয়ারের। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যে সব রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করছেন তাদের আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছাতে হবে। নির্বাচনের আগেই আলোচনার টেবিলে বসে জাতীয় ঐক্যমত গড়ে তোলার বিকল্প নেই। তাছাড়া এদেশে কখনোই একত্রে এসব বিষয়গুলো পালন করা যাবে না। তাই সবাইকে কিছুটা ছাড় দিয়ে হলেও একত্রে মিলেমিশে তারপর পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আহ্বান জানান তিনি। এবারে জানাবো ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে ৩০ কোটি টাকার ফান্ডিং ফেরত যাবে ফিফায়। আশঙ্কা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণে প্রায় ৩০ কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুবে। তবে সত্য রয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না হলে ফান্ড ফেরত যাবে ফিফায়। যদিও খুব সক্রিয় রয়েছে সরকার, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই, আমরা এর আগেই কাজ শুরু করতে যাচ্ছি। এবং সর্বশেষ জানাবো মাদাগাস্কারে ক্ষমতা দখলে নিল সেনাবাহিনী। আফ্রিকার দেশ মাদাগাস্কারে ক্ষমতা দখল করেছে সে দেশের সেনাবাহিনী। জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়, সেটি হচ্ছে জেনজিদের বিক্ষোভে সেনাবাহিনী সরাসরি জেনজিদের পক্ষ নেয়। এরপর প্রায় ৭ দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মাদাগাস্কার থেকে সে দেশের প্রেসিডেন্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরই ওই দেশের দায়িত্ব গ্রহণ করে দেশটির সেনাবাহিনী প্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা নিয়ে যা বলল টিআইবি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সংবিধান অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তির ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্য কি কারণে গ্রহণযোগ্য হতে পারে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেছেন, এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী এবং অন্যান্য অভিযুক্তরা যদি যথানিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারা হেফাজতে থাকতে পারে, তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদাভাবে বিশেষায়িত সাবজেলের যৌক্তিকতা কি? সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করে টিআইবি। তাই সরকারকে টিআইবি জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড বাদ দিয়ে বরং তারা যে অপরাধী সেটাকে
হত্যাকে অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে সাধারণ অপরাধের মতো ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারা সরকার গঠন করবে জানালেন সার্জিস আলম। আগামীতে বাংলাদেশে কারা সরকার গঠন করবে সেটার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্ণায়কের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। আজ নেত্রকোনা এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। সার্জিস বলেন, আমরা মনে করছি আগামীর বাংলাদেশে গণতন্ত্রের পথে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে। আগামীতে কারা সরকার গঠন করবে সেক্ষেত্রে এনসিপির ভূমিকা থাকবে, কারণ এনসিপি সবাইকে একটি নতুন বন্দোবস্তের কথা বলে তারপর সেদিন আন্দোলনের ডাক দিয়েছিল। তাই সবাইকে নিয়ে একসঙ্গে একটি নতুন বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এনসিপি, এই বিষয়টিকে সামনে এনে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে, আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি, কিন্তু সেখানে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। তবে এখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের পর আমরা নির্ণায়কের ভূমিকা পালন করব, অর্থাৎ এই নির্বাচনে কারা ক্ষমতা আসবে কি আসবে না সে বিষয়টি তারা নির্ণায়কের ভূমিকা হিসেবে কাজ করবে। এ অবস্থায় সার্জিস আলম বলেছেন, যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে বিষয়টা আরেকটু ব্যাখ্যা করে তিনি বলেন, আপনারা বাংলাদেশের রাজনৈতিক পরিমাত্রায় দেখেছেন বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারেনি, আবার জামাতও দীর্ঘদিন রাজনীতি করে শুধু পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি। সার্জিস এক্ষেত্রে বলেন, এক্ষেত্রে এনসিপি বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার জাতীয় নির্বাচনে। পিয়ার পদ্ধতিতে ঐক্যমতের আহ্বান মিয়া গোলাম পরোয়ারের। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পিয়ার পদ্ধতি নিয়ে যেসব রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করছেন তাদের বলতে চাই, আপনারা পিয়ার পদ্ধতিতে ভিন্নমত না করে বরং পিয়ার পদ্ধতির মাধ্যমে এবারের নির্বাচনটি যেন হয় সেই প্রচেষ্টা করুন, কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষ মুক্তি পাবে। 53 বছর ধরে দেশের মানুষের মুক্তি হয় নাই। 53 বছর ধরে যে সরকারি ক্ষমতায় এসেছে তারা সব সময় জনগণের হয়ে কখনো লড়াই করেনি। তারা বাংলাদেশ যে একটা রাষ্ট্র হিসেবে হোক সেই প্রচেষ্টাই তারা করেনি। আমরা 1971 সালে আমাদের যে বিতর্কিত কথা বলা হতো তখন জামাত ইসলাম মূলত চায়নি ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের উপর ভর করুক। তাই তখন বাংলাদেশ জামাত ইসলাম মনে করেছিল দেশ যদি ভাগ হয়ে যায় তাহলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে, ভারত আমাদের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে পারবে। তাই ভারত যেন এই ধরনের চাপ প্রয়োগ করতে না পারে সেজন্য আমরা সেদিন এদেশ ভাগ হয়ে যাক সেটা চাইনি, কিন্তু আমাদেরকে বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড় করে দেওয়ার যে হীন মানসিকতা শেখ হাসিনা দেখিয়েছে সেটা আদতে কখনো প্রমাণ করতে পারবে না। তিনি দাবি করেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, ভোটকেন্দ্র দখল, পেশি শক্তির ব্যবহার কমে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কিছু ছাড় দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের এই নেতা। ডিসেম্বরের মধ্যে কাজ শুরু না হলে 30 কোটি টাকা ফেরত যাবে ফিফায়, আশঙ্কা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণে প্রায় 30 কোটি টাকা পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। তবে শর্ত রয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না হলে ফান্ড ফেরত চলে যাবে ফিফায়। যদিও খুব যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই। মঙ্গলবার 14 অক্টোবর ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম বাফুফে ভবনের পাশে কৃত্রিম ঘাসের মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ বিষয়ে কথা জানান তিনি। বছর 3 আগে সেন্টার ফর এক্সিলেন্স গড়ার উদ্যোগ নেয় বাফুফে। প্রথমে কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় জায়গা পাওয়া গেলেও পরে সেটি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ায় এই অঞ্চলের রশিদনগর ইউনিয়নের ধলিরছড়ায় নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয় বাফুফেকে। সেখানে 19.1 একর জমির মধ্যে 15 একর ব্যবহারযোগ্য জায়গা পেয়েছে সংস্থাটি। বর্তমানে প্রকল্পটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিলেই নির্মাণ কাজ শুরু হবে বাফুফের। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রশংসায় রয়েছে। আশা করি ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে না। এর মধ্যে আমরা বাফুফে এবং ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিশ্চিত করতে পারব বলে মনে করেন তিনি বলেন, বাংলাদেশ এত বড় একটি সুযোগ পেয়েছে, আশা করি এই ফান্ডিংটা যেন ফেরত না যায় সেজন্য আমরা কাজ করব বলে জানান উপদেষ্টা।